আমার নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ক অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা সপ্তম অধ্যায়ে ছিলাম গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন। এর আগে আমরা 3টি ক্লাস করেছি। আজকে আমাদের চতুর্থ ক্লাস, পর্ব 4। চলো তাহলে শুরু করি। আমরা নির্বাচন সম্পর্কে জেনেছিলাম এবং নির্বাচনের প্রকারভেদ সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা নির্বাচনের পদ্ধতি সম্পর্কে জানি। নির্বাচনের পদ্ধতি বলতে বোঝায় কিভাবে ভোট প্রদান করে প্রার্থী বাছাই করা হয়। বর্তমানে ভোট প্রদানের 2টি পদ্ধতি রয়েছে। আমরা এগুলি জ্ঞানমূলক এবং এমসিকিউর জন্য জেনে রাখবো যে বর্তমানে ভোট প্রদানের 2টি পদ্ধতি আছে: প্রকাশ্য ভোটদান পদ্ধতি এবং গোপন বা অপ্রকাশ্য ভোটদান পদ্ধতি। প্রকাশ্য ভোটদান পদ্ধতিতে ভোটারগণ নিজ নিজ পছন্দের ব্যক্তিকে সকলের সামনে প্রকাশ্যে ভোট দেয়। এতে ভোটাররা প্রকাশ্যে হ্যাঁ ধ্বনি বা হাত তুলে সমর্থন দান করে। আর অন্যদিকে গোপন ভোটদান পদ্ধতিতে ভোটারগণ গোপন ব্যালটের মাধ্যমে পছন্দকৃত ব্যক্তির নামের পাশে নির্ধারিত চিহ্ন এঁকে বা সিল দিয়ে ভোট প্রদান করে। বর্তমানে এই পদ্ধতিটি সর্বজন স্বীকৃত এবং আমাদের বাংলাদেশেও কিন্তু এই গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া হয়ে থাকে। এছাড়া আরেকটি পদ্ধতি হচ্ছে এক ব্যক্তি এক ভোট। নির্বাচন পদ্ধতির মধ্যে এটি গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি, এক ব্যক্তি এক ভোট পদ্ধতি। এক ব্যক্তি এক ভোট বর্তমানে সর্বত্র গৃহীত নীতি। এ পদ্ধতিতে একটি আসনের জন্য যে কোনো সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। একজন ভোটার কেবল তার পছন্দের প্রার্থীকে একটি ভোট দেবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যিনি বেশি ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন। আমাদের দেশেও কিন্তু এই পদ্ধতি চালু আছে। এখানে আমরা এক ব্যক্তি, অর্থাৎ আমি এক ব্যক্তি, আমি যে আসনে ভোটার, সে আসনে যে প্রার্থীসমূহ দাঁড়িয়েছে সে প্রার্থীসমূহের মধ্যে হতে একজনকেই শুধু ভোট দিতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখছি যে 3টি পদ্ধতি সম্পর্কে জানলাম নির্বাচনের। কিন্তু আমাদের এমসিকিউতে যদি আসে তাহলে আমরা বলবো মূলত 2টি প্রধান পদ্ধতি, আর তৃতীয়টি একটা এই পদ্ধতি সমূহের সাথে একটা অতিরিক্ত পদ্ধতি, অর্থাৎ ওটা হচ্ছে ভোট প্রদানের পদ্ধতি, আর এটা হচ্ছে এটা নির্বাচন সংশ্লিষ্ট আরেকটি পদ্ধতি। আর তোমাদেরকে একটি কাজ দেওয়া হয়েছে, সেটি হচ্ছে নির্বাচন পদ্ধতির বৈশিষ্ট্যগুলো পৃথকভাবে ছকের মাধ্যমে তুলে ধরো, অর্থাৎ প্রকাশ্য ভোটদান পদ্ধতি আর গোপন ভোটদান পদ্ধতির মধ্যে পার্থক্য দেখাতে বলা হয়েছে। প্রথমে দেখো, প্রকাশ্য ভোটদান পদ্ধতিতে ভোটারগণ পছন্দের ব্যক্তিকে সকলের সামনে ভোট দিয়ে নির্বাচিত করে, আর গোপন ভোটদান পদ্ধতিতে ভোটারগণ পছন্দের ব্যক্তিকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নির্বাচিত করে থাকে। দ্বিতীয়ত, হ্যাঁ বা না ভোট দ্বারা নির্বাচিত করা হয় প্রকাশ্য ভোটে। আর গোপন ভোটের ক্ষেত্রে ভোটারদের আস্থা প্রকাশ পেয়ে হচ্ছে সিল দেওয়ার মাধ্যমে, অর্থাৎ তারা হয় সিল দেয় অথবা আঙুলের ছাপ দেয়। তৃতীয়ত, সমর্থনের ক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণ করতে হয় প্রকাশ্য ভোটদান পদ্ধতি। গোপন ভোটদানের ক্ষেত্রে সমর্থন ছাড়াও প্রত্যয় প্রকাশ পায়। প্রকাশ্য ভোটদানের ক্ষেত্রে এই পদ্ধতি বর্তমানে স্বীকৃত এবং যুগোপযোগী নয়, অর্থাৎ এখনকার দিনে কিন্তু এই পদ্ধতি খুব একটা দেখা যায় না। আর আধুনিককালে গোপন ভোটদান পদ্ধতি বেশি জনপ্রিয় এবং নির্বাচনের একমাত্র স্বীকৃত পদ্ধতি। এখন আমরা নির্বাচন কমিশন সম্পর্কে জানব, অর্থাৎ আমাদের দেশে যে সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ আছে তার মধ্যে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন, যার দায়িত্ব হচ্ছে দেশের স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত যত নির্বাচন হয় দেশে সকল নির্বাচনকে সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে পরিচালনা করা। দেখো, নির্বাচন কমিশন হচ্ছে আমাদের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণের পূর্বশর্ত হচ্ছে কার্যকর নির্বাচন ব্যবস্থা। অন্য কথায়, নির্বাচনের উপর জনগণের আস্থা। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্রের একটি রক্ষা কবচ। আর এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব থাকে নির্বাচন কমিশনের। অর্থাৎ আমরা যত নির্বাচনের কথাই বলি না কেন, গণতন্ত্রের জন্য নির্বাচন অপরিহার্য, কিন্তু এই নির্বাচন পরিচালনাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই নির্বাচনটা যদি স্বচ্ছভাবে পরিচালিত না হয়, নিরপেক্ষভাবে পরিচালিত না হয়, তাহলে কিন্তু নির্বাচন হলেও সেখানে কিন্তু গণতন্ত্র উপেক্ষিত থাকবে। এখন আসি আমাদের দেশে যে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, এর গঠন সম্পর্কে দেখি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের আওতায় নির্বাচন কমিশন গঠিত। এটি সাংবিধানিকভাবে গঠিত একটি প্রতিষ্ঠান। প্রধান নির্বাচন কমিশনার থাকবে ও অনধিক 4 জন কমিশনার সহ, অর্থাৎ কমপক্ষে 4 জন সহ মোট 5 জন নিয়ে নির্বাচন কমিশন
কমপক্ষে না, বেশি পক্ষে 4 জন, অর্থাৎ 4 জনের বেশি হতে পারবে না। মোট 5 জন নিয়ে নির্বাচন কমিশন গঠিত। এদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। নির্বাচন কমিশনের সভায় প্রধান নির্বাচন কমিশন সভাপতির কাজ করে থাকেন। প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য যে কমিশনার আছে তাদের মেয়াদ ও তাদের কার্যভার গ্রহণের তারিখ হতে 5 বছর হয়ে থাকে, অর্থাৎ তারা যেদিন তাদের এই পদে যোগদান করেন সেই দিন থেকে পরবর্তী 5 বছর পর্যন্ত তাদের মেয়াদ থাকে। নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের কর্তব্য। নির্বাচন কমিশন সংবিধানে বর্ণিত যত সব নির্দেশনাবলী, অর্থাৎ সংবিধানে তাদের জন্য যা কিছু বলা আছে দেশের নির্বাচনী আইন দ্বারা দেশের নির্বাচনী আইন দ্বারা পরিচালিত হয়ে থাকে। নির্বাচন কমিশনের কার্যাদি সম্পন্ন করবার জন্য নিজস্ব একটি সচিবালয় আছে, সেটাকে বলা হয় নির্বাচন কমিশন সচিবালয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচিত জনপ্রতিনিধি নিয়ে সংসদ প্রতিষ্ঠার জন্য নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা কিন্তু খুবই জরুরি। কারণ নির্বাচন কমিশন যদি বায়াসড হয়ে যায়, যদি কোনো রাজনৈতিক দলের প্রতি পার্শিয়াল হয়, পক্ষপাতিত্ব করে, তাহলে কিন্তু সেই দলই জয়লাভ করবে। সেক্ষেত্রে জনগণের মতামতের আর কোনো মূল্যই থাকবে না। নির্বাচন কমিশন এর জনবল আর্থিক ক্ষমতার জন্য সরকারের ওপর নির্ভরশীল, তাই জনবল ও অর্থ সংক্রান্ত ব্যাপারে নির্বাচন কমিশনের স্বাধীনতা থাকা একান্ত আবশ্যক। এখানে দেখি আমি একটা পাই চার্টের মাধ্যমে তোমাদেরকে দেখেছি বাংলাদেশের নির্বাচন কমিশনের গঠনটা, অর্থাৎ প্রধান নির্বাচন কমিশন যোগ অনধিক 4 জন নির্বাচন কমিশনারকে নিয়ে বাংলাদেশের নির্বাচন কমিশন গঠিত হয়। আর বর্তমানে যে প্রধান নির্বাচন কমিশনার তিনি হলেন KM নুরুল হুদা, তিনি 12তম নির্বাচন কমিশনার। এখন আমরা নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলীগুলো দেখব। এখন কথা হচ্ছে, ওরা যে নির্বাচন কমিশনের ক্ষমতা কার্যাবলী বইয়ে তোমাদের যে পাঠ্যক্রমে সেখানে কিন্তু পয়েন্টস আকারে দেয়া নাই। আমি সেগুলি পয়েন্টস অ্যাড করে দিয়েছি যাতে পরীক্ষার হলে আমরা পয়েন্টস আকারে লিখতে কিন্তু নম্বর বেশি পেয়ে থাকি, যার জন্য আমি পয়েন্টস করে দিয়েছি। এখন আমরা বেসিক ধারণাটা নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 119, এই অনুচ্ছেদটাও তোমাদের মনে রাখতে হবে জ্ঞানমূলকের জন্য। 119 নং অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্ব বর্ণিত হয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতি এবং সংসদ নির্বাচন পরিচালনা। নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুত করা, ভোটারদের পরিচয়পত্র প্রদান করা এবং আইন কর্তৃক নির্ধারিত অন্যান্য যত দায়িত্ব আছে সেগুলো পালন করা। এর মধ্যে সব স্থানীয় সরকার পরিষদ, যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পার্বত্য জেলা পরিষদ, এ সকল যে প্রতিষ্ঠানসমূহ আছে এগুলোর প্রতিষ্ঠান বা এই বডিগুলোর নির্বাচন অনুষ্ঠান পরিচালনা এবং আনুষঙ্গিক যে সকল কার্যাদি আছে সেগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করা। এছাড়া নির্বাচনের প্রার্থীদের যে মনোনয়নপত্র বাছাই করা, তাদের দল সম্পর্কিত নীতিমালা, নির্বাচন পরিচালনা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করাও নির্বাচন কমিশনের কাজ। এছাড়া নির্বাচন কমিশনের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করে দেওয়া। যেমন বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনে উপরে একটু দাগ পড়ে গেছে, বাংলাদেশের জাতীয় এটা কাটা হবে না, এটা আন্ডার রেটেড হবে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে 300টি নির্বাচন এলাকা রয়েছে, সেখান থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্যগণ নির্বাচিত হন। ভৌগোলিক আয়তন ও ভোটার সংখ্যার ভিত্তিতে নির্বাচনী এলাকা নির্ধারিত হয়ে থাকে। ভৌগোলিক এলাকা ভিত্তিক 300 আসন ছাড়াও 300টি আসন আছে বর্তমানে বাংলাদেশে। ছাড়াও বাংলাদেশের জাতীয় সংসদে আরও 50টি সংরক্ষিত আসন আছে। এগুলো হচ্ছে সংরক্ষিত নারী আসন। এগুলো মহিলাদের জন্য সুনির্দিষ্ট, তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত যে 300 জন সদস্য আছে তাদের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হয়। আমি কিন্তু তোমাদেরকে গত ক্লাসে পরোক্ষ নির্বাচনের কথা বলেছি, অর্থাৎ মধ্যবর্তী সংস্থা কর্তৃক নির্বাচিত হওয়া। তো আমাদের দেশের এই সংরক্ষিত 50 জন নারী আসনও কিন্তু মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়। অর্থাৎ আমরা জনগণ যে 300 জন এমপিকে নির্বাচিত করি, সেই 300 জন এমপি ভোটের মাধ্যমে এই 50 জন সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীগণ নির্বাচিত হয়ে থাকে। এখন আমরা দেখব আমাদের যে নির্বাচন কমিশনের যে ক্ষমতা বা কার্যাবলী সেগুলো পয়েন্টস আকারে। বাংলাদেশের নির্বাচন কমিশন রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করে, প্রথম পয়েন্ট। দ্বিতীয়ত, জাতীয় সংসদের যে নির্বাচন হয় এই নির্বাচন অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। এই যাবৎকালে মোট 11টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয়ত, ভোটার তালিকা প্রণয়ন করা, অর্থাৎ নির্বাচনের পূর্বে ভোটার তালিকা প্রণয়ন করা, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা প্রণয়ন, হালনাগাদ করা, তত্ত্বাবধান করা, নির্দেশ প্রদান করা, এগুলো নির্বাচন কমিশনের কাজ। চতুর্থত, নির্বাচনী এলাকার যে সীমানা নির্ধারণ করা, সেটাও নির্বাচন কমিশনের কাজ। যেমন বাংলাদেশের মোট 300টি সংসদীয় আসন আছে, এই যে সীমানা নির্ধারণ করে 300টি আসন নির্ধারিত করা, এটা কিন্তু নির্বাচন কমিশন করেছে।
5 হচ্ছে রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া, অর্থাৎ নির্বাচন যেন সঠিকভাবে নিরপেক্ষভাবে পরিচালনা হচ্ছে কিনা এই তদারকির জন্য রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে থাকে। 6 গৃহীত যে সকল মনোনয়নপত্র, অর্থাৎ রাজনৈতিক দলসমূহ কর্তৃক দেওয়া যে সকল মনোনয়নপত্র সেগুলো বাছাই করা এবং বাছাইকৃত মনোনয়নপত্র সংক্রান্ত যত ধরনের জটিলতা আছে এগুলো নিরসন করাও কিন্তু নির্বাচন কমিশনের কাজ। 7 নির্বাচনের যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা, ফলাফলসমূহ একত্রীকরণ করা এবং সরকারি গেজেট আকারে তা প্রকাশ করা, এই কাজটিও নির্বাচন কমিশন করে থাকে। 8 নির্বাচনী অভিযোগ, অর্থাৎ নির্বাচন সংক্রান্ত কোনো ধরনের কোনো মামলা মোকদ্দমা হয়ে থাকে সেগুলো মীমাংসার লক্ষ্যে নির্বাচন কমিশন কিন্তু নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করে এই সম্পর্কে যাবতীয় কার্যাদি সম্পন্ন করে থাকে। 9 নির্বাচন কমিশন এই যে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করে, অর্থাৎ নির্বাচন সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা থাকলে সেগুলো সমাধানের জন্য নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করে দেয় নির্বাচন কমিশন। 10 নির্বাচন কমিশন সচিবালয়ের ওপর নিয়ন্ত্রণ করে থাকে এবং সচিবালয়ে যে সার্বিক নিয়ন্ত্রণ সেটি করে থাকে। এছাড়া রাজনৈতিক দলসমূহ নিবন্ধন করে তা গেজেট আকারে প্রকাশ করে হচ্ছে নির্বাচন কমিশন। বর্তমানে বাংলাদেশে 41টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। এছাড়া সংবিধান অনুযায়ী আইনের দ্বারা নির্ধারিত আর যত সকল দায়িত্ব তাকে দেওয়া হবে নির্বাচন কমিশনকে সেগুলো নির্বাচন কমিশন পালন করে থাকবে। এছাড়া সংবিধানের 126 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হবে। এখন তোমাদের একটি দলীয় কাজ দেওয়া হয়েছে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের ভূমিকা মুখ্য। এ বিষয়ে পক্ষ এবং বিপক্ষের মতামতের মাধ্যমে একটি বিতর্কের আয়োজন করতে বলা হয়েছে। যদি আমরা বলি যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করা নির্বাচন কমিশনের ভূমিকাটাই প্রধান, সেক্ষেত্রে আমাদের পক্ষে যুক্তিসমূহ হবে এরকম যে নির্বাচনী আচরণবিধি প্রণয়ন করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা কিন্তু মূলত নির্বাচন কমিশনের কাজ। দ্বিতীয়ত, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কিন্তু নির্বাচন কমিশন বদ্ধপরিকর। তৃতীয়ত, একমাত্র প্রতিষ্ঠান হিসেবে নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করে থাকে এবং নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করে থাকে। চতুর্থত, আইন কানুন করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টি করে থাকে নির্বাচন কমিশন। আর যদি আমরা এই যে বক্তব্যের বিপক্ষে বলি তাহলে নির্বাচন কমিশন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে একমাত্র প্রতিষ্ঠান নয়, বরং রাজনৈতিক দল, সরকার দল, অর্থাৎ যে দল ক্ষমতায় আছে তাদেরও কিন্তু এবং জনগণেরও কিন্তু ভূমিকা আছে। তৃতীয়ত, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানকালে নির্বাচক মণ্ডলী কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জনগণ যদি সঠিক ব্যক্তিকে ভোট দেয়, জনগণ সঠিক প্রার্থী বাছাইয়ের মাধ্যমে কিন্তু গণতন্ত্রকে মূলত ধরে রাখে। তৃতীয়ত, প্রশাসনের প্রয়োজনীয় বিধিবিধান প্রণয়ন বাস্তবায়ন করে সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে সহায়তা করে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু একক দায়বদ্ধ নয়, বরং প্রশাসনও কিন্তু এর ক্ষেত্রে দায়বদ্ধ। চতুর্থত, নির্বাচনে সুষ্ঠু নিরপেক্ষ করতে শুধু নির্বাচন কমিশন নয়, জনগণের সদিচ্ছা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা বলবো সিদ্ধান্তে যে শুধুমাত্র নির্বাচন কমিশনের ভূমিকা নয়, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান জনগণ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সবার জন্য সমান গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এখন আমরা অনুশীলনীতে চলে এসেছি। দেখো, আমাদের বহু নির্বাচনী প্রশ্ন প্রথমে বলা হয়েছে জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কতটি? 50টি আসন হবে। উত্তর খ। রাজনৈতিক দলের প্রধান কাজ কোনটি? বলা হয়েছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করা, ঠিক আছে। দলীয় আদর্শ কর্মসূচির পক্ষে জনমত গঠন করা, এটিও ঠিক আছে। গঠনমূলক বিরোধিতার মাধ্যমে সরকারের ভুল ত্রুটি ধরা এবং বিভিন্ন দলের স্বার্থ একত্র করে রাজনৈতিক কর্মসূচি স্থির করা। এক্ষেত্রে সবথেকে বড় প্রধান কাজ যদি বলা হয় তাহলে কিন্তু ওই যে ক্ষমতা গ্রহণের কথা বলেছিলাম, অর্থাৎ ক্ষমতা গ্রহণ করা। উত্তর 2 ক। এখন ছকটি দেখে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। ছকটি দেখো, গণতন্ত্রে ক দলের ভূমিকা? যোগ্য নেতার উচ্চ পদে উন্নীতিকরণ, নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন, কর্মীদের রাজনৈতিক শিক্ষাদান এবং গঠনমূলক বিরোধিতা করা। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে গণতন্ত্র বিকাশে কী কী প্রয়োজন? প্রথমত, দলীয় সিদ্ধান্তে কর্মীদের মতামতকে প্রাধান্য দেওয়া। দ্বিতীয়ত, সরকারের বিভিন্ন কাজে বিরোধী দলের গঠনমূলক সমালোচনা করা এবং তৃতীয়ত, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন করা। এখানে উত্তর 3 ঘ, অর্থাৎ 1, 2, 3 এই 3টি কিন্তু গণতন্ত্র বিকাশের জন্য প্রয়োজন। আর 4 বলা হয়েছে ক দলের ছকের ভূমিকাগুলো পালন করতে সহজ হবে। সেটি হচ্ছে 4 ধরনের সরকারের কথা বলা হয়েছে, কিন্তু যেহেতু এটি গণতান্ত্রিক সরকারের ক্ষেত্রেই প্রয়োজন, সেক্ষেত্রে আমরা বলবো যে এটা সহজ হবে সংসদীয় সরকার ব্যবস্থায়। কারণ গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় 2টি রূপ, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার এবং সংসদীয় সরকার। সেক্ষেত্রে একতান্ত্রিক সরকারের ক্ষেত্রে কিন্তু এটা খুব একটা উপযোগী হবে না। রাজতান্ত্রিকের ক্ষেত্রে তো নির্বাচন হয়ই না, সেটা উত্তরাধিকার ভিত্তিতে হয়। আর সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থাও কিন্তু উপযোগী হয় না। তাহলে আমরা বলবো কি উত্তর ঘ। এখন আসি আমরা অনুশীলনী সৃজনশীল প্রশ্নে। সৃজনশীল একটি প্রশ্ন দেওয়া আছে, বাংলাদেশের জাতীয় নির্বাচনে
ক এবং খ ব্যক্তি ঢাকা ক এবং খ ব্যক্তি ঢাকার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে। তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করে। এছাড়া নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে মিটিং, মিছিল, কর্মসূচি পালন করে। নির্বাচনে ভোটারগণ খ ব্যক্তিকে সৎযোগ্য মনে করে ভোট দিয়ে জয়যুক্ত করে। কতে বলা হয়েছে কোন শাসন ব্যবস্থা রাজনৈতিক দল অপরিহার্য? আমরা উত্তর দিব গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। হতে বলা হয়েছে রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কী? তখন তোমরা ব্যাখ্যা দিবে যে ক্ষমতায় যাওয়াটাই কিন্তু প্রধান লক্ষ্য। এরপর পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা দিবে যে রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য ক্ষমতায় গিয়ে দলের নীতি আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করা, নির্বাচনী কর্মসূচি বাস্তবায়ন করা, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রের ক্ষমতা লাভের মাধ্যমে সরকার গঠন করা ইত্যাদি। এরপর গতে বলা হয়েছে খ ব্যক্তি কোন পদ্ধতিতে নির্বাচিত হন? এখানে খ ব্যক্তিতে দেখো, খ ব্যক্তিকে সৎযোগ্য মনে করে কিন্তু ভোট দেওয়া হয়েছিল। তার মানে সে প্রতিনিধি বাছাইয়ের যে প্রক্রিয়া নির্বাচন, খ ব্যক্তি যেহেতু নির্বাচিত হয়েছে সেহেতু এখানে নির্বাচন ব্যবস্থা উপস্থিতি ছিল। আর এটি যেহেতু বাংলাদেশের জাতীয় নির্বাচন সেহেতু এখানে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি ব্যবহৃত হয়েছে। কেননা বাংলাদেশে বর্তমানে প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থা চালু রয়েছে, অর্থাৎ এখানে জনগণ সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করেছে। আর বাংলাদেশে এক্ষেত্রে একমাত্র গোপন ভোটদান পদ্ধতি প্রচলিত রয়েছে, সেহেতু এখানে এটি ব্যবহৃত হয়েছে। গোপন ভোটদান পদ্ধতিতে ভোটারগণ গোপন ব্যালট পত্রে পছন্দকৃত ব্যক্তির পাশে নির্ধারিত চিহ্ন এঁকে বা সিল দিয়ে ভোট দিয়ে থাকে। সুতরাং এই সকল যুক্তি পর্যালোচনা করলে আমরা বলতে পারি যে খ ব্যক্তি প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থার গোপন ভোটদান পদ্ধতিতে নির্বাচিত হয়েছে। এরপর গতে বলা হয়েছে নির্বাচনে ক ও খ ব্যক্তির কাজগুলোর মধ্য দিয়ে রাজনৈতিক দলের কোন প্রধান কাজের প্রতিফলন ঘটেছে? উত্তরের পক্ষে যুক্তি দাও। নির্বাচনের ক ও খ ব্যক্তির কাজগুলোর মধ্য দিয়ে রাজনৈতিক দলের কাজের যে প্রতিফলন লক্ষ্য করা যায় তার মধ্যে সপক্ষে যদি আমরা যুক্তি দিই সেগুলো হচ্ছে রাজনৈতিক দলের প্রধান কাজই হচ্ছে সরকার গঠন করা। আর এই সরকার গঠনের জন্য কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী নির্ধারণ করে থাকে, নির্বাচনে অংশগ্রহণ করেছে। এ থেকে বোঝা যায় ক ও খ ব্যক্তি রাজনৈতিক দলের প্রধান যে কাজটি সেটি করেছে। দ্বিতীয়ত রাজনৈতিক দলের অন্যতম আরেকটি কাজ হচ্ছে আদর্শ কর্মসূচির পক্ষে জনমত গঠন করা, এবং এই জনমত গঠনে রাজনৈতিক দল বিভিন্ন সভা, মিটিং, মিছিল ও গণযোগাযোগের কর্মসূচি গ্রহণ করে, যেটা ক ও খ ব্যক্তিও করে। সুতরাং এক্ষেত্রে রাজনৈতিক দলের কাজের সাথে তাদের কাজ মিলে যায়। তৃতীয়ত একটি সমাজে বিভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণীর মানুষ থাকে, তাদের স্বার্থ পরস্পর থেকে আলাদা থাকে, আর তাদের আলাদা স্বার্থকে একত্রিত করে কর্মসূচিতে পরিণত করা কিন্তু রাজনৈতিক দলের কাজ। আর এজন্য প্রয়োজনে তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে সমর্থন চায়, সেটা ক ও খ ব্যক্তি করেছে। সুতরাং এই যে আমরা কথাগুলো বললাম, তিনটা পয়েন্টস বললাম, এর আলোকে বলতে পারি ক ও খ ব্যক্তি নির্বাচনের জয়লাভের জন্য সে সকল কর্মকাণ্ড করেছে তার রাজনৈতিক দলের কাজের মধ্যে পরস্পর মিলে যায়। তাই আমরা বলতে পারি যে নির্বাচনে ক ও খ ব্যক্তির কাজগুলোর মধ্যে রাজনৈতিক দলের কাজের বহিঃপ্রকাশ ঘটেছে। তাহলে আমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়টি শেষ হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমি ষষ্ঠ অধ্যায়ের বোর্ড প্রশ্নসমূহ আলোচনা করব এবং বিশ্লেষণ করব। তোমরা সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।